নমস্কার বন্ধুরা। দেশের লক্ষ লক্ষ ইপিএফ সদস্যদের জন্য বড় সুখবর। ইপিএফের পক্ষ থেকে তাদের সদস্য এবং পেনশনারদের জন্য কয়েকটি নতুন ঘোষণা করা হয়েছে এবং নতুন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তার সংক্রান্ত বিজ্ঞপ্তিও বিভিন্ন সময় জারি হয়েছে। তো আজকে আমরা আপনাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব লেটেস্ট যে 10টি সুবিধা বা ঘোষণা করা হয়েছে ভারত সরকার অধীনস্থ ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে তাদের সদস্য এবং পেনশনভোগীদের জন্য সেই 10টি সুবিধা আপনাদের সামনে আমরা তুলে ধরব, যে 10টি সুবিধা অবশ্যই আপনার কাজে লাগবে বা জীবনযাত্রার মানকে পরিবর্তিত করবে। তো এর মধ্যে কয়েকটি হয়তো আপনার জানাও হয়ে গেছে বা কিছু আমরা আগেও আলোচনা করেছি আমাদের চ্যানেলে বিভিন্ন সময় একটা একটা করে, কিন্তু আজকে আমরা লেটেস্ট 10টি অর্থাৎ নতুন পুরনো মিলিয়ে 10টি যেগুলো অবশ্যই আপনার এই বছর কাজে লাগতে পারে সেইগুলি আমরা এখানটায় আলোচনা করব। পেনশনভোগীদের জন্য সুখবর এবং ইপিএফ স্কিমের সতর্কতা। কারণ সতর্কতা বলা হচ্ছে এই কারণে, ইপিএফ যে আপডেটগুলো নিয়ে এসছে সেগুলো এক ধরনের সতর্কতা। কারণ এইগুলো আপনি যদি করে রাখেন ভবিষ্যতে আপনার সুবিধা পেতে বা কোনো ধরনের সুযোগ সুবিধা, আর্থিক সুবিধা সব কিন্তু পেতে আপনার সুবিধা হবে, না হলে কিন্তু তখন আপনি সুবিধাগুলো পেতে পারবেন না। প্রথমত আসি অনলাইন প্রোফাইল আপডেট। অনলাইনে আপনি প্রোফাইল আপডেট করতে পারবেন, অর্থাৎ কোনো কর্মী তার যে প্রোফাইল থাকে অফিসে যে বা যেখানে সার্ভিস করছে, সে যে অফিস মানে সার্ভিস করছে তার যে একটা প্রোফাইল থাকছে, তার সমস্ত তথ্য থাকছে, সেখানে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আর অফিসে ঘোরাঘুরি করতে হবে না, সরাসরি উনি কিন্তু অনলাইনে আপডেট করতে পারবেন। যেমন ধরুন জন্ম তারিখ, জেন্ডার বা লিঙ্গ, পিতামাতার নাম, বৈবাহিক অবস্থা, স্ত্রী বা স্বামীর নাম, চাকরি শুরু বা শেষ করার তারিখ, এগুলো অনলাইনে পরিবর্তন করতে হবে। তবে তার জন্য আপনার ইউএনটাকে আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। এরপরে আসি পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য অনুমোদনের প্রয়োজন নেই, অর্থাৎ আপনি চাইলে আপনার পিএফ অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনার বর্তমান যে সংস্থা বা আপনি যে সংস্থাতে সার্ভিস করছেন নতুন করে, সেখানে কারো পারমিশন দরকার নেই। অর্থাৎ কোনো কর্মচারী ধরুন কোনো একটা কোনো একটা সংস্থাতে সার্ভিস করতেন, সেখান থেকে চেঞ্জ করে অন্য নতুন চাকরিতে জয়েন করেছেন, অর্থাৎ দুটো এমপ্লয়ার হয়ে যাচ্ছে। এই দুইজন এমপ্লয়ারের কারোর কিন্তু কোনো অনুমোদনের প্রয়োজন নেই, আপনি নিজে থেকে কিন্তু এই ট্রান্সফারটা করতে পারবেন। তবে সেই অ্যাকাউন্টটি অর্থাৎ ইউএন অ্যাকাউন্টটি যেন 2017 পরে জারি হয়। 2017 পর যেসব ইউএন অ্যাক্টিভ হয়েছে বা চালু হয়েছে সেই সমস্ত ইউএনের জন্য এই নতুন সুবিধাটি দেওয়া হচ্ছে। এবং যদি দেখা যায় যে কারুর ইউএন একাধিক আছে, কারণ আগে কী ছিল, ইউএন বেশি হয়ে তো অনলাইনে এতটা সুবিধা ছিল না, তো সেক্ষেত্রে যদি তার নাম, জেন্ডার এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্যগুলি একই থাকে এবং একই আধারের সঙ্গে ইউএনটির লিঙ্ক থাকে, তাহলে উনি কিন্তু সহজে অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে পারবেন। কারণ যদি দেখা যায় যে একই আধারে না হয়ে নতুন কোনো আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ট্রান্সফার করা যাবে না। তো এটা হচ্ছে ইউএন সংক্রান্ত। ইউএন যদি আপনার যদি আপডেট করা থাকে তবে কিন্তু এই সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন। যে কোনো ব্যাংকে আপনি আপনার পেনশন বা পিএফের টাকাটি ট্রান্সফার করতে পারেন। 1 জানুয়ারি 2025 থেকে সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেমের সুবিধা চালু করেছে এবং এর ফলে কি হচ্ছে, সমস্ত পেনশনভোগী যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় তাদের পেনশনের টাকাটি তুলতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন আপনার অ্যাকাউন্টটি এক জায়গাতে আছে, আপনি অন্য জায়গায় গেছেন, সেখান থেকে আপনি আপনার টাকাটা তুলতে পারবেন। এটা আমরা আগেও আলোচনা করেছি। তো এক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনার পিপিও নাম্বার কোথাও স্থানান্তরের প্রয়োজনতা নেই। অর্থাৎ আগে কি নিয়ম ছিল যে আপনি অন্য কোথাও সার্ভিস করতেন, কিন্তু এখন রিটায়ারমেন্টের পর অন্য কোথাও গেছেন, পেনশনের টাকা সেখানে পেতে সমস্যা হচ্ছে, তার জন্য আপনাকে পিপিও ট্রান্সফার করতে হয়, সেটা কিন্তু করতে হবে না। আপনি যে কোনো জায়গাতে আপনার পেনশনের টাকা তুলতে পারবেন। এবং পেনশন শুরু হওয়ার সময় কোনো যাচাইয়ের জন্য পেনশনভোগীর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি নতুন জায়গায় যে পেনশন তুলবেন তার জন্য কিন্তু আপনাকে সেখানে গিয়ে কোনো তথ্য দিতে হবে না, কোনো ধরনের যুক্তি দিতে হবে না, সরাসরি কিন্তু আপনার এই পুরনো জায়গাতে পেনশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নতুন জায়গাতে পেনশন টাকাটা তুলতে পারবেন। পেনশনের নীতিতে পরিবর্তন। পেনশন নীতিতে পরিবর্তন বলতে কি, এখানটায় বলা হচ্ছে যে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা আরও যাতে পেনশনভোগী এখানে যুক্ত হয় এবং তারা যাতে আরও সহজে পেনশনটা পেতে পারে, এবং সেখানে যদি স্বচ্ছতার নিয়মের যদি স্বচ্ছতা আরও নিয়ে আসার জন্য প্রচেষ্টা করছে। এবং এখানে বলা হচ্ছে একই ধরনের পেনশনভোগীর জন্য একই ধরনের সুবিধা এবং একই ধরনের পেনশন গণনার নিয়ম করা হয়েছে। অর্থাৎ একই ধরনের পেনশনের জন্য আলাদা পেনশনের পরিমাণ না হয়, একই পেনশন যেন সবাই পায় এবং সেখানে নিয়ম বা সুবিধাগুলো যেন একই হয়। এছাড়া বকেয়া অর্থ প্রদান বা বকেয়া অর্থ যদি প্রক্রিয়া কোনো আটকে আছে, সেই সমস্ত কিন্তু খুব সহজে করার ব্যবস্থা করা হচ্ছে। এবার আসি গৃহ উন্নয়নের জন্য কোনো নথিপত্রের প্রয়োজন হবে না।
অর্থাৎ আপনার যদি বাড়ির কোনো কাজ করার প্রয়োজন থাকে বা আপনার গৃহস্থ বাড়িতে কোনো কিছু কাজের প্রয়োজন থাকে 688 ধারা, তো সেক্ষেত্রে আপনি যদি বাড়ির সঙ্গে কোনো সংযোজন করতে চান বা কোনো বাড়িতে কোনো পরিবর্তন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আর্থিক যে টাকা দেওয়ার ব্যবস্থা আছে সেটা কিন্তু খুব সহজে করা হচ্ছে এবং এর জন্য আপনাকে কোনো ঘোষণাপত্র সেই অর্থে দিতে হবে না। শুধু বলতে হবে যে আপনি বাড়ি তৈরি করার পর 5 বছর ওই বাড়িতে অতিবাহিত করেছেন। এবং এখানে বলা হয়েছে এর ফলে আপনার সুবিধাটা কী হলো, কোনো প্রামাণ্য নথি জমা দেওয়ার প্রয়োজন নেই, কাগজপত্রের বোঝাও কমবে এবং গৃহ উন্নয়নের কাজ আরও সহজে করা যাবে। এছাড়া বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইউএন দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিডিংয়ের জন্য ব্যাঙ্ক ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই। অর্থাৎ ধরুন আপনার ইউএন নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিডিং করবেন, সেক্ষেত্রে আপনার স্ক্যান করা চেক মানে চেক পাতা বা পাসবইয়ের কোনো করা অ্যাটাচেড করা কোনো কপির প্রয়োজন থাকবে না, আবার নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হবে না। এর ফলে ইপিএফ পোর্টালের সাথে ব্যাংকের বিবরণ আপডেট করার প্রক্রিয়াটি আরও সহজ হবে এবং অস্পষ্ট নথির কারণে অনেক সময় বাতিল হয়ে যায় অ্যাকাউন্টের সঙ্গে ইউএনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিডিংয়ের কাজটি তখন ব্যাহত হয় এবং তার ফলে পেনশন পেতে বা অন্যান্য সুযোগ সুবিধা পেতে সমস্যা হয়। এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ চেক বই আপলোড বা পাসবইয়ের যে অ্যাটাস্টেড করা কপি যে দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু অস্পষ্টতার কারণে অনেক সময় বোঝা যেত না। আপনি বাড়ি থেকে যৌথ ঘোষণাপত্র আপনি করতে পারবেন, জমা করতে পারবেন। অর্থাৎ আপনারা জানেন যে পেনশন বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল, সেই যে মানে যৌথ ঘোষণাপত্র সেটা আপনি বাড়ি থেকে অনলাইনে করতে পারবেন, তার জন্য কিন্তু কোথাও আপনাকে ছুটতে হবে না। বলা হচ্ছে যে ইপিএফ যৌথ ঘোষণার পুরনো নিয়ম বাতিল করেছে এবং সদস্যদের 3টি বিভাগে ভাগ করেছে। তার মধ্যে প্রথম হচ্ছে কি, যাদের ইউএন আধারের সঙ্গে সংযুক্ত তারা অনলাইনে জমা করতে পারবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে যাদের ইউএন পুরনো কিন্তু আধার যাচাই করা হয়েছে তারাও এই সুবিধা পাবেন এবং যাদের আধার যাচাই করা হয়নি তো সেক্ষেত্রে তাদের কিন্তু অনলাইনে সুবিধা দেওয়া হবে না, ইপিএফের অফিসে গিয়ে করতে হবে। অর্থাৎ দুটো ক্যাটাগরি ভাগ করেছে অ্যাকচুয়ালি বলতে গেলে। ইউএনের সঙ্গে আধার সংযুক্ত করা থাকলে তারাও অনলাইনে করতে পারবে, তাদের যৌথ ঘোষণাপত্র জমা করতে পারবে, এবং যাদের ইউএনটা পুরনো কিন্তু আধারের সঙ্গে যাচাই করা হয়েছে, আধার সঙ্গে লিঙ্ক করা হয়, তারাও সুবিধা পাবে। আর একটা ক্যাটাগরি বলা হচ্ছে যে যাদের কোনো লিঙ্ক করা হয়নি, আধার যাচাই করেন, তারা ইপিএফের অফিসে গিয়ে এই কাজটি করবেন। উমং অ্যাপে মুখের স্বীকৃতি, উমং অ্যাপে যে আপনারা জানেন যে ইপিএফের কিছু কাজ করা যেত, সেখানেও কিন্তু মুখের স্বীকৃতি অর্থাৎ মুখের ছবি দিয়ে কাজ করা যাবে, লাইফ সার্টিফিকেট সহ অন্যান্য কাজগুলি করা যেত। তো সেখানে বলা হচ্ছে উমং অ্যাপ এবং আধার ফেস আরডি এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওখানে যা স্টেপ বলা আছে সেইভাবে কাজ করলে আপনি উমং অ্যাপের মাধ্যমে অনেকগুলি কাজ কিন্তু সহজে করতে পারবেন ইপিএফ সংক্রান্ত। আপগ্রেডেড আইটি সিস্টেম, অর্থাৎ ইপিএফ তার আইটি সিস্টেমে আপগ্রেড করেছে, যা ইপিএফ এবং ইপিএফের দাবি নিষ্পত্তির সময়সীমা কমিয়ে দেয়। প্রভিডেন্ট ফান্ড সংস্থা এখন স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা যাচাই করতে পারবে এবং এই অনুযায়ী দাবিও কিন্তু অনুমোদন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে যে উত্তোলন প্রক্রিয়ার সময় কমিয়ে দেওয়া হয়েছে, আগে ছিল 10 থেকে 15 দিন, এখন সেটাকে কমিয়ে 1 সপ্তাহ করা হয়েছে। এবার আসি সর্বশেষ এবং লেটেস্ট সংস্কারিত ফর্ম 13। আপনারা জানেন কিছুদিন আগে আমরাও একটু বলেছিলাম যে একটি ফর্ম ছেড়েছে ইপিএফের সদস্য, ইপিএফ যেটাকে বলা হচ্ছে আপডেটেড ফর্ম 13, যেটা কি করা হচ্ছে, ইপিএফ সদস্যদের যে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে তার মধ্যে করযোগ্য এবং কর অযোগ্য বিষয়টিকে টোটালি আলাদা করা হচ্ছে, দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ করযোগ্য যে পিএফ তার যে সুদ তার উপর যে টিডিএস কাটা হচ্ছে সেটা কিন্তু সহজে আলাদা করা হচ্ছে এবং সেখানে সুবিধাটা কী হবে তারা সহজে বুঝতে হবে তার কত টিডিএস কাটছে বা ট্যাক্সের কোনো কতটা কি সমস্যা হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যে পিএফ যে অ্যাকাউন্টটি ট্রান্সফার করার জন্য 2টি অফিস জড়িত ছিল, অর্থাৎ যে অ্যাকাউন্ট যেখানে উনি সার্ভিস করতেন আগে যদি কারো ট্রান্সফারের প্রয়োজন থাকে এবং যেখানে উনি যাচ্ছেন, এই দুটো ক্ষেত্রেই অনুমোদন প্রয়োজন ছিল, সেটা কিন্তু আর প্রয়োজন হবে না এই ফর্ম 13 পূরণ করলে। এবং এবছর জানুয়ারি থেকে এই বিষয়টি কিন্তু অলরেডি চালু করা হয়েছে। অর্থাৎ আমরা এই ভিডিওতে প্রথমে দিকে বললাম যে অনুমোদনের প্রয়োজন নেই, সেটাকে আপডেট করে কি করেছে, ফর্ম 13 যুক্ত করে দিয়েছে। এখানে উৎস অফিসে স্থানান্তরের দাবি অনুমোদন হলে জমা অফিসে কিন্তু ব্যালেন্স আপনি স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন এবং অন্যান্য কাজ করতে পারবেন। এবার আসি পেনশন বৃদ্ধি নিয়ে। ভারতীয় জনতা পার্টি বিজেপির সাংসদ সদস্য কি বাসবরাজ বোম্বে একটি কমিটিতে বলেছেন যে ইপিএফ সদস্যদের ন্যূনতম যে পেনশন আছে সেটাকে বাড়ানো উচিত
এবং সেই সংক্রান্ত যে তথ্যটি বলা আছে 3,000 টাকা মতন করা যেতে পারে। কিন্তু আধিকারিক একজন বলেছেন ইপিএফের শ্রম মন্ত্রণালয়ে যে 2020 সালে ওনারা নাকি 2,000 টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়ে জমা করেছিলেন, কিন্তু সেটা নিয়ে আর কোনো পজিটিভ কোনো সাড়া আসেনি। কিন্তু এখনও ওনারাও চাইছেন যে 3,000 টাকা করে আপাতত পেনশনটা হোক। কারণ ভারত সরকার যে পেনশন সংক্রান্ত খরচ করছে এই বছরে 2024-25-এ, তো সেখানে বলা হচ্ছে যে 1,223 কোটি টাকা খরচ হয়েছে, যা গত বছরের তুলনায় 970 কোটি টাকা মানে যে খরচ হলো তার থেকে 26% বেশি। অর্থাৎ 3,000 টাকা হোক বা 2,000 টাকা হোক, পেনশন বৃদ্ধি নিয়ে একটা আলোচনা চলছে, কিন্তু তার ফয়সলা কিন্তু কোনোভাবে হচ্ছে না। এবং এর ফলে কী হচ্ছে, পেনশনভোগী যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে আর্থিকভাবে। তো এই বিষয়টি খুব দ্রুততার সঙ্গে মেটানো অবশ্যই উচিত বলে মনে হয় আমার। তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।